নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। কয়েক ঘন্টা আগে ঢাকায় কূটনীতি পাড়ায় একটা বড় দৌড়ঝাঁপ শুরু হয়েছে বলে নানা দিক থেকে খবর আসছে। কূটনৈতিক অঞ্চলে এই দৌড়ঝাঁপ কি কারণে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তারা নতুন করে দৌড়ঝাঁপ শুরু করলেন এবং তারা কি এই দৌড়ঝাঁপ করছেন কোনো বিশেষ দলের পক্ষে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য? আর নানা দিক থেকে নানা খবর আসছে। আমেরিকা থেকে এক ধরনের খবর আসছে, ভারত থেকে এক ধরনের খবর আসছে, অন্যান্য রাষ্ট্রগুলো নানা ধরনের মেকানিজম করছে, এই খবরগুলো ছুটে আসছে। এবং আজকে কূটনৈতিক পাড়ায় এই যে ছোটাছুটি, এই ছোটাছুটির পেছনে শোনা যাচ্ছে যে এই আগামী কালকের যে নির্বাচন, সেই নির্বাচনের শেষ মুহূর্তে এসেও একটা সমঝোতা করার উদ্যোগ নিতে চাচ্ছে তারা চাইছে যে বিবদমান যে দলগুলো নির্বাচন করছে তাদের মধ্যে একটা সমঝোতা যেন তৈরি হয় আগের রাতের মধ্যে, এবং কালকের নির্বাচনে যেন সেই সমঝোতার দৃশ্যটা দেখা যায় এবং পরবর্তীতে সমঝোতার ভিত্তিতেই যেন পরবর্তী সরকার আমরা দেখতে পারি, সেরকম উদ্যোগ নেওয়া হচ্ছে, সেরকম উদ্যোগের জন্য ছোটাছুটি করা হচ্ছে। বিদেশিদের এই সমঝোতা নাটকের উদ্যোগ নেয়ার পেছনে স্বার্থ কি? বিদেশিরা কি চাইছে আগামী সরকারটা একটা দুর্বল সরকার হোক এবং একটা সংসদটা দোদুল্যমান সংসদ হোক, যেখানে কোনো দলই যেন আধিপত্য বিস্তার করতে না পারে, যে কোনো মুহূর্তে সংসদ ভেঙে যাওয়ার একটা উপায় তৈরি হয়, সেরকম অবস্থা কি তারা চাইছে? তারা কি এরকমটা চাইছে যে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাক? সংখ্যাগরিষ্ঠতা না পাইলে যেটা হবে সেটা হচ্ছে কোয়ালিশন সরকার গঠন করতে হবে, এবং কোয়ালিশন সরকার গঠন করলে সরকার দুর্বল হবে, সরকার যা ইচ্ছা তাই করতে পারবে না। এই দুর্বল সরকারকে বিদেশি শক্তি যেভাবে ইচ্ছা সেভাবে নাচাতে পারবে। সেই কারণেই কি তারা এই দৌড়ঝাঁপগুলো করছে? চলুন, শোনা যাচ্ছে যে দুইটি কারণে এই দৌড়ঝাঁপ হচ্ছে। সেই দুইটি কারণ বোঝার চেষ্টা করি যে আদতে বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিবিদরা কি চাইছেন আমাদের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কূটনৈতিক পাড়ায় দৌড়ঝাঁপ শুরু হয়েছে এবং সেই দৌড়ঝাঁপ শোনা যাচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে একটা সমঝোতা তৈরির দৌড়ঝাঁপ। সমঝোতাটা কেমন সমঝোতা? সমঝোতা নির্বাচনের দিনে একটা সমঝোতা, সেটা আসন ভিত্তিক সমঝোতা হতে পারে, যে একটা নির্দিষ্ট আসনে দুই দলকে ছাড় দেবে, ছাড় দিয়ে নির্বাচন হবে এবং নির্বাচনে কোনো ধরনের কোনো সহিংস ঘটনা তাহলে আর ঘটবে না। এরই মাঝে গোয়েন্দা রিপোর্টে আমরা জেনেছি যে 84টা আসনে তারা ভাবছে যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং সেই 84টা আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পরিপ্রেক্ষিতে সাংঘর্ষিক পরিস্থিতি হতে পারে এবং এই 84টা আসনেই ভোট গ্রহণ স্থগিত হয়ে যেতে পারে, এবং সংঘর্ষের মাত্রাটা একটা অনাকাঙ্ক্ষিত পরিবেশের দিকে যেতে পারে। পুলিশের এরকম তদন্ত রিপোর্ট গণমাধ্যমে প্রকাশ হতে দেখেছি। গতকালকে আজকের পত্রিকা এরকম ভয়াবহ একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেই প্রেক্ষিতেই বিদেশি কূটনীতিকরা হয়তো চাইতে পারেন যে দুই দলের মধ্যে যদি সমঝোতা হয় এবং শেষ মুহূর্তে এসেও আসন ভাগাভাগির যদি সমঝোতা হয়ে যায়, তাহলে নির্বাচনে সাংঘর্ষিক পরিবেশ তৈরি হবে না। এটা একটা বড় কারণ, নিশ্চয়ই এটা একটা বড় কারণ, পজিটিভ কারণ, যে সংঘর্ষ যেন না হয়, নির্বাচনে অনাকাঙ্ক্ষিত পরিবেশ যেন তৈরি না হয়, সেই কারণে তারা এই দৌড়ঝাঁপটা করছে। সেই ক্ষেত্রে বিএনপি একটা নির্দিষ্ট পরিমাণ আসনে জামাতকে ছাড় দেবে এবং সেই ছাড় দেওয়ার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে দুই দল মিশে নির্বাচন করবে এবং নির্বাচন পরবর্তীতে সরকার গঠন প্রক্রিয়ায় 2 নম্বর প্রক্রিয়া, যেটা সরকার গঠন প্রক্রিয়ায় এই দুই দল একসাথে সমঝোতা করে সরকার গঠন করবে। এখন পর্যন্ত বিদেশিদের চাওয়া এরকমই শোনা যাচ্ছে এবং তাদের এই দৌড়ঝাঁপের কারণটা এটাই মনে হচ্ছে।
তারা চাইছে যে এই দুই দলের একটা সমঝোতা হোক, এবং এই চাওয়াটার মূল কারণ হচ্ছে যে মানে মূল কারণ অনেকে বলছেন যে এই সমঝোতা, এই দৌড়ঝাঁপটা মূলত জামাতের পক্ষেই করা হচ্ছে, কারণ মানে এক ধরনের সিগন্যাল চলে এসেছেই ভোটের, সারা দেশে ভোটের যে সিগন্যাল, তাতে এটা নিশ্চিতই হয়ে গেছেন তারা যে বিএনপি সরকার গঠন করছে এবং তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন, এরকম একটা কানাঘুষা চলছে। বিভিন্ন জরিপ টরিপে যেগুলো উঠে আসছে তাতে তাই মনে হচ্ছে। সেরকম একটা মুহূর্তে যদি বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে আগামী সংসদে জামাতের কোনো কর্তৃত্ব থাকবে না, এবং জামাত, এনসিপি সহ যে শক্তিগুলো এতদিন সরকারের কাছাকাছি থেকেছে, সরকারের আস্থাভাজন, প্রিয়ভাজনে পরিণত হয়েছে, যে দলগুলো ক্ষমতায় না থেকেও ক্ষমতার আস্বাদ গ্রহণ করেছে, এরকম অবস্থা আমরা দেখেছি। তারা যদি হঠাৎ করেই একেবারে মানে ক্ষমতাহীন হয়ে যায়, বিরোধী দলে চলে যায় এবং খুবই ছোট বিরোধী দলে পরিণত হয়, তাহলে বর্তমান সরকারের এতদিন, গত 1.5 বছরে বর্তমান সরকারের পক্ষে নানা পারপাস সার্ভ করার পরে তারা অনেক বেশি বঞ্চিত অবস্থায় থাকবে পরবর্তী 5 বছর। এই দৃশ্যটা অনেক বিদেশি কূটনীতিকই চাচ্ছেন না, এবং অনেকে আবার মানে একটু বেশি শয়তানি করে, দুষ্টামি করে অনেকে এটাও বলার চেষ্টা করেছেন যে এর পেছনে একটা মানে টাকার খেলা আছে, বড় অঙ্কের টাকার একটা খেলা রয়েছে, যে টাকার খেলাতে এই দৌড়ঝাঁপগুলো চলছে। কিন্তু বিদেশি কূটনীতিবিদদের কি এতই অভাব হওয়ার কথা যে মানে এই দৌড়ঝাঁপটা, টাকার খেলাতে তারা দৌড়ঝাঁপগুলো করবেন, কিংবা ভোটকে শেষ মুহূর্তে এসে প্রভাবিত করার চেষ্টা করবেন? এই ব্যাপারগুলো কি সেরকম হওয়ার কথা? আমার কেন যেন মনে হয় না যে তারা এত গরিব যে টাকার জন্য এই কাজগুলো তারা করবেন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এই সমঝোতার উদ্যোগগুলো শেষ পর্যন্ত কি সফল হবে? রয়টার্সে এবং ডয়েচে ভেলের 2টা পরপর সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমান, এবং 2 সাক্ষাৎকারে তাকে কমন প্রশ্ন করা হয়েছে যে সরকার গঠন প্রক্রিয়ায় গিয়ে আপনি জামাতের সঙ্গে কোয়ালিশন সরকার গঠন করবেন কিনা, কিংবা ঐক্যমতের সরকার কিংবা জাতীয় সরকার মতো কিছু একটা করবেন কিনা। তারেক রহমান কিন্তু স্পষ্ট না করে দিয়েছেন, এবং গতকালকে ডয়েচে ভেলের যে সাক্ষাৎকার, ডয়েচে ভেলের সাক্ষাৎকার প্রকাশ করেছে, এবং সেই সাক্ষাৎকারেও তারেক রহমান স্পষ্ট করে বলেছেন যে কোনো মানে তারা আত্মবিশ্বাসী, তারা একাই জিতবে, সুতরাং ওই ভাবনাগুলো তিনি ভাবছেন না, তার মানে না করে দিয়েছেন। গতকালকে পর্যন্ত যখন না করে দিয়েছেন, ডয়েচে ভেলে যখন সাক্ষাৎকারে এই ব্যাপারটা প্রকাশ করে ফেলেছেন, তখন আজকে সেই দৌড়ঝাঁপের ব্যাপারটা আরও বেশি মাত্রায় হয়েছে। শোনা যাচ্ছে যে বিদেশি কূটনীতিকরা ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করতে চাইছেন, আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করতে চাইছেন, কানাডা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা, নর্ডিক অঞ্চলের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক চলছে, বিভিন্ন অল্টারনেটিভ বৈঠকগুলো চলছে। সেখানে বাংলাদেশে নির্বাচনকে প্রভাবিত করার ক্ষেত্রে 2টা স্টেক হোল্ডার খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে আমেরিকা আর একটা হচ্ছে ভারত। আমেরিকা এবং ভারতকে এই সমঝোতায় কি সমঝোতায় কি তাদের পক্ষে নিয়ে আসা সম্ভব? আমার মনে হয় যে এই সমঝোতা যদি তারা করেও থাকেন, তাহলে আমেরিকা এবং ভারতকে এই মুহূর্তে রাজি করানো তাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমেরিকা এবং ভারতের বর্তমান যে সম্পর্ক, সেই সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ হয়ে গেছে, তাতে আমেরিকা এর আগের চাওয়াগুলো যেগুলো ছিল সেই চাওয়াগুলো পরিবর্তন হয়ে গেছে। আমেরিকার কূটনীতিবিদের যে অডিও ফাঁস হয়ে গিয়েছিল যে আমেরিকা জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, জামাতের সঙ্গে বন্ধুত্ব করে জামাতকে তারা ক্ষমতায় আনতে চাইছে, জামাত কট্টরপন্থী কোনো আইন করবে না, যদি কট্টরপন্থী কোনো আইন করে, শরিয়া ভিত্তিক কোনো আইন করতে চায়, তাহলে পরের দিনই স্যাংশন দেয়া সহ শুল্ক, শতভাগ শুল্ক কিংবা 500% শুল্ক আরোপ করে সরকারকে বিপদে ফেলতে পারবে যুক্তরাষ্ট্র। এই ব্যাপারগুলো আমরা এর আগে দেখেছি, ওয়াশিংটন পোস্টের খবরে এই ব্যাপারগুলো উঠে এসেছে। কিন্তু পরবর্তীতে যখন ভারত এবং আমেরিকার সম্পর্কটা আবার জোড়া লাগলো এবং ভারতের শুল্ক 50 থেকে কমিয়ে 18তে নিয়ে আসলো আমেরিকা, ভারতের সঙ্গে 10 বছর মেয়াদী চুক্তি হলো, একাধিক চুক্তি হলো, সেই ব্যাপারগুলোর পরে আমার মনে হয় না যে ভারতের স্বার্থ বিরোধী কোনো কাজ আমেরিকা করবে কিংবা কোনো কাজে আমেরিকা রাজি হবে। ভারতের স্বার্থ কি এই অঞ্চলে? এই অঞ্চলে ভারতের স্বার্থ হচ্ছে যে তাদের
ভূখণ্ড কিংবা তাদের সীমান্ত উত্তপ্ত করতে পারে এরকম কোনো শক্তি তাদের প্রতিবেশী দেশের যেন ক্ষমতা আরোহণ না করতে পারে। সেই ক্ষেত্রে ভারতের একটা বড় কনসার্ন হচ্ছে জামাতের ব্যাপারে। তারা মনে করে জামাত একটা কট্টরপন্থী দল, যদি জামাত ক্ষমতায় আসে তাহলে তার সঙ্গে এনসিপি থাকবে এবং ভারত বিরোধী যে রাজনীতিগুলো গত 1.5 বছর হয়েছে, ভারতের 7 সিস্টার্স উড়িয়ে দেওয়ার, আলাদা করে দেওয়ার যে হুমকিগুলো দেওয়া হয়েছে, ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে প্রকাশ্যে, সেই শক্তি যদি বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে ভারত মনে করবে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সেই কারণেই আমার মনে হয় যে ভারত নিজে রাজি হবে না এবং আমেরিকাকে রাজি হতে দেবে না। এবং সর্বশেষ যে খবরগুলো শোনা যাচ্ছে, বাতাসে বিভিন্নভাবে শোনা যাচ্ছে যে এই দৌড়ঝাঁপে খুব একটা মানে ফলপ্রসূ রেজাল্ট আসেনি এবং এই দৌড়ঝাঁপটা বিএনপির সঙ্গেও মিটিং করা হয়েছে, বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মিটিং করা হয়েছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, রাজি করানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু বিএনপি রাজি হয়নি। অর্থাৎ আগামীকালকে নির্বাচনে কোনো ধরনের সমঝোতা হচ্ছে না এবং নির্বাচন পরবর্তী জাতীয় সরকারের যে কথাবার্তা সেগুলোও হচ্ছে না। এরই মাঝে আজকে জামাতকে আমরা দেখেছি যে খুবই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে, কারণ সারা দেশে বিভিন্ন জায়গা থেকে টাকা বিতরণ, টাকাসহ টাকা বিলি করা, এরকম বহু ঘটনা গণমাধ্যমে এসেছে এবং আজকে নির্বাচনের আগের দিন এসে গণমাধ্যম খুব একটা জামাত ফ্রেন্ডলি গণমাধ্যম মনে হচ্ছে না। এটাও তাদের জন্য একটা বিব্রতকর ব্যাপার। এতদিন মনে হয়েছে যে বেশিরভাগ গণমাধ্যমই জামাত ফ্রেন্ডলি গণমাধ্যম এবং বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে ঢুকলে আপনি যদি গত 1.5 বছরের ইতিহাস দেখেন, বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে, এমনকি তারেক রহমান ফেরার পরেও বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে ঢুকলে দেখতে পেয়েছেন নিশ্চয় যে কয়টা সংবাদ রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম সংবাদ হচ্ছে জামাত কেন্দ্রিক কিংবা জামাতের আমির কেন্দ্রিক। ম্যাক্সিমাম গণমাধ্যমের লিড নিউজ জায়গাটা কাভার করেছেন জামাতের আমির। সেই কারণেই বলছি যে গণমাধ্যমকে জামাত ফ্রেন্ডলি যে গণমাধ্যম মনে হয়েছে গতকালকে পর্যন্ত, আজকে ব্যাপারটা একটু উল্টে গেছে। সেই লিড নিউজের জায়গাতেই আছে কিন্তু খবরটা নেগেটিভ হয়ে গেছে। এটাও জামাতের জন্য নির্বাচনের আগের দিন এসে খুবই বিব্রতকর একটা দিন বোধহয় গেল, যেটা নির্বাচনের উপরে খুবই বাজেভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে। দর্শক, আপনার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত এই যে কূটনীতিবিদদের দৌড়ঝাঁপ এবং দৌড়ঝাঁপের রেজাল্ট প্রায় শূন্যের কোঠায়, এই ব্যাপারটার পরেও আগামীকালকের নির্বাচনটাতে কি মানে অন্যরকম কোনো ফলাফল কিংবা অন্যরকম কোনো দৃশ্য আমরা দেখব, কিংবা নির্বাচনটা কি বিতর্কিত নির্বাচন হবে? এর আগে নির্বাচন বহুভাবে যে মানে ইঞ্জিনিয়ারিং করার ব্যাপারগুলো, বিশেষ করে আওয়ামী লীগের আমলে নির্বাচনগুলো সম্পর্কে আমরা অভিযোগ করি কিংবা অভিযোগ পাই, সেরকম দিকেই কি যাবে, নাকি একটা সুষ্ঠু নির্বাচন সত্যি সত্যি এই সরকার করতে সমর্থ হবে, যাতে ফলাফল যার পক্ষেই যাক না কেন তারা কেয়ার করবে না? সরকার কি এতটা রিস্ক নেবে? আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।